আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন TMFI এর 99তম ব্যাংকিং ডিপ্লোমার ম্যাথ সলিউশন ক্লাস দেখব। ট্রেজারি ম্যানেজমেন্টের যে ম্যাথগুলো আসে এগুলো হচ্ছে আপনার ট্রেড ফাইন্যান্স আর ফরেন এক্সচেঞ্জ, এই ম্যাথগুলোর একেবারে কাছাকাছি, মানে যমজ ভাইয়ের মতো বলা যায়। আর কিছু ম্যাথ আছে আমাদের একটু ডিফারেন্ট টাইপের, সেটা হচ্ছে ফার্স্ট পার্টে আমরা যে করেছি MAFS, এএমএফএস এর মতো কিছু টাইপ আমাদের অঙ্ক আছে। আর একটা টপিক থেকে অঙ্ক আমাদের পরপর দুবার তিনবারও এসেছে এরকম কিছু। প্রথমে আমরা 96তম ব্যাংকিং ডিপ্লোমার যে কোশ্চেনটা, এই 96তম ব্যাংকিং ডিপ্লোমার কোশ্চেন আমরা দেখবো। এটা ম্যাথ না, মানে কিছুটা ম্যাথ টাইপ, কিছুটা থিওরিক্যাল। তো থিওরিক্যালের মতোই এটা আর কি। বলা আছে এরকম, কোম্পানি ক কানাডা ভিত্তিক একটি কোম্পানি যা মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন ডলারে ব্যবসা পরিচালনা করে, তবে কোম্পানিটি তার আর্থিক বিবরণী কানাডিয়ান ডলারে প্রস্তুত করে থাকে। খেয়াল করুন, কিন্তু কোম্পানি হচ্ছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা ডলারে পরিচালনা করে, ওই দেশের ডলারে পরিচালনা করে, কিন্তু হিসাব রাখে মানে আর্থিক বিবরণী তৈরি করে কানাডিয়ান ডলারে। প্রথম প্রান্তিকে মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের বিনিময় হার ছিল এত, অর্থাৎ 1 মার্কিন ডলারে বিনিময় হার ছিল এত কানাডিয়ান ডলার। দ্বিতীয় প্রান্তিকে উক্ত বিনিময় হার দাঁড়ায় এত, অর্থাৎ আমাদের কানাডিয়ান ডলারের মানটা আমাদের বৃদ্ধি পাইছে আর কি। কানাডিয়ান ডলারের মানটা বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 1.5 টাকা, এখন সেটা কমে আসে 1.25, মানে অবমূল্যায়ন হয়নি, অতিমূল্যায়ন হয়েছে। তাহলে কোম্পানি কয়ের এই ঝুঁকি কি লেনদেন অর্থাৎ ট্রানজ্যাকশন ঝুঁকি, নাকি অর্থনৈতিক ঝুঁকি, নাকি ট্রান্সলেশন ঝুঁকি, সংক্ষেপে ব্যাখ্যা করুন। তাহলে আপনাকে এই তিনটা ঝুঁকি সম্পর্কে আপনাকে জানতে হবে, ট্রানজ্যাকশন ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি এবং ট্রান্সলেশন ঝুঁকি কি। এই তিনটা ঝুঁকিরই এখানে কাকে বলে সংক্ষেপে লেখা আছে, 1-2 লাইনে লেখা আছে। এটা যদি আপনি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটছে, অঙ্ক না, থিওরিক্যালি। তো লেনদেনের ঝুঁকি কি, সহজে যদি আমরা দেখি, লেনদেনের ঝুঁকি হচ্ছে যে ব্যবসায়িক লেনদেনে, যেমন বিদেশি মুদ্রায় ক্রয় বিক্রয় এবং কেনাকাটা করা, অর্থ প্রদান নিষ্পত্তির সময় বিনিময় হারের ওঠানামায় যে ঝুঁকি, তাকে লেনদেনের ঝুঁকি বলে। লেনদেনের ঝুঁকিটা হচ্ছে কি, যে বিদেশি ডলারের মাধ্যমে যে আমরা ক্রয় বিক্রয় করে থাকি, সেখানে ডলারের মান ওঠানামার ফলে যে ঝুঁকি হয়ে থাকে, সেই ঝুঁকি হচ্ছে লেনদেনের ঝুঁকি। মানে কোনো কিছু ক্রয় বিক্রয় যখন করবো সেক্ষেত্রে যে আমাদের ঝুঁকিটা হচ্ছে, সেটা হচ্ছে লেনদেনের ঝুঁকি। অর্থনৈতিক ঝুঁকি কোনটা? অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে কোম্পানির বাজার মূল্য, প্রতিযোগিতামূলক অবস্থান, দীর্ঘমেয়াদী লাভের ঝুঁকি, যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক ঝুঁকি বলে। তাহলে অর্থনৈতিক ঝুঁকিটা হচ্ছে কি, আমাদের বাজার মূল্য, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ, প্রতিযোগিতামূলক অবস্থান, এগুলোর কারণে যে ঝুঁকিটা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। এই দীর্ঘমেয়াদী ঝুঁকি শুধু ব্যক্তিগত লেনদেনে নয়, সমগ্র ব্যবসা কৌশলকে প্রভাবিত করে। খেয়াল করুন, আমাদের এখানে ব্যবসায়িক লেনদেনের কথা বলা আছে যখন ক্রয় বিক্রয় করবো, আর এখানে আমাদের বাজার মূল্য, যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক অবস্থা, প্রতিযোগিতামূলক অবস্থা ইত্যাদির কথা বলা আছে। ট্রান্সলেশন ঝুঁকিটা হচ্ছে একটি কোম্পানি যখন তার বিদেশি সহায়ক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী রিপোর্টিং মুদ্রায় অনুবাদ করে, তখন যে ঝুঁকিটা দেখা দেয় তাকে ট্রান্সলেশন ঝুঁকি বলে। মানে একটি দেশ, আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি, বাংলাদেশের প্রাণ আরলাইফিল গ্রুপের দুবাইয়ে একটি শোরুম আছে, তাহলে তারা দুবাইয়ের যে দেরহাম বা দিনার যে মুদ্রায় হচ্ছে তারা হিসাব করতে হয়, সে দেশে সেই মুদ্রায় হিসাব রাখে। কিন্তু যখন সমগ্র প্রাণ আরফের কোম্পানি যখন হিসাবটা করবে, তাদের ব্যালেন্স শিট করবে, তখন কিন্তু দুবাইয়ের মুদ্রায় করবে না, তখন কিন্তু তারা বাংলাদেশি টাকায় করবে, যে আমাদের ওই বিদেশে প্রাপ্ত ব্রাঞ্চ থেকে আমাদের প্রফিট কত হয়েছে, বা বিদেশে আমাদের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের সম্পদ এবং দায়টা কত আছে, তখন কিন্তু বাংলাদেশের টাকায় সেটা করে দেখাবে। তাহলে বিদেশে ব্রাঞ্চের যে টাকাটা আছে সেটা হচ্ছে এখানে যে শাখাটা আছে, বিদেশের শাখাটা, সেটা হচ্ছে বিদেশি সহায়ক প্রতিষ্ঠান, ওকে বলে বিদেশি সহায়ক প্রতিষ্ঠান বা অঙ্গ প্রতিষ্ঠান বলে।
যেটা আমরা সহজে বুঝি। বিদেশে আমাদের অঙ্গ প্রতিষ্ঠান যেটা আছে, সেই অঙ্গ প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী রিপোর্টিং মুদ্রায় অনুবাদ করে, মানে রিপোর্টিং বলতে আমরা যে মুদ্রায় রিপোর্ট করব বাংলাদেশ ব্যাংকে, আমরা সেই মুদ্রায় যদি আমরা করে থাকি, মুদ্রায় অনুবাদ করে থাকি, তাহলে সেক্ষেত্রে যে ঝুঁকি দেখা দেয় তাকে ট্রান্সলেশন ঝুঁকি বলে। এবং সেক্ষেত্রে ঝুঁকি কি দেখা দিতে পারে, এখন দুবাইয়ে যখন ব্যবসা করছে, তখন দুবাইয়ের ডলার যখন ওখানে হিসাব করছে, তখন সে ডলার দাম যেমন লেগেছে, এখন ডলারের দাম সেখানে হয়তো বাংলাদেশি টাকা কনভার্ট করে সেখানে আমাদের অবমূল্যায়ন বেশি হবে। আগে ডলার ছিল 109 টাকা, এখন সেটা ডলার গেছে 117 টাকা বা 120 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের ঝুঁকিটা হয়ে যাচ্ছে, এখানে 8-9 টাকা ডলার প্রতি নাই হয়ে যাচ্ছে, মানে দাম বেশি উঠে যাচ্ছে। তার মানে কি, এটা আমাদের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। এই ঝুঁকিটার নামই হচ্ছে ট্রান্সলেশন ঝুঁকি। তাহলে এখন আপনি বলুন এটা কোন ধরনের ঝুঁকি? যে কানাডায় ভিত্তিক, কানাডার হচ্ছে মানে ব্যবসা কানাডার, কোম্পানি কানাডার শেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করে, মানে আমেরিকায় ব্যবসা করে, আবার হিসাবটা রাখে কানাডার ডলারে হিসাব রাখে। তাহলে বলুন তো এটা কোন ধরনের ঝুঁকি? আমার লেনদেনের ঝুঁকিও না, অর্থনৈতিক ঝুঁকিও না, এই যে ট্রান্সলেশন যে ঝুঁকিটা, এই ঝুঁকি আমাদের, তাই না? ট্রান্সলেশন ঝুঁকি, এই ঝুঁকি, এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। উপরে উল্লেখিত ঝুঁকিটা হচ্ছে এই যে ট্রান্সলেশন ঝুঁকির মধ্যে পড়ে। এটা লিখে আপনি ওই আপনার মতো করে এটা লিখবেন কি কারণে ট্রান্সলেশন ঝুঁকি। কারণ ট্রান্সলেশন ঝুঁকির সংজ্ঞা থেকে আপনি বুঝতে পারতেছেন যে কানাডিয়ান ডলার সেটা হিসাব পরিচালনা করে আমেরিকাতে, অতএব আমাদের ডলার যখন এখানে আমাদের কমে গেছে, মূল্য কমে গেছে, তাহলে আমাদের রিপোর্টিং আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব ফেলবে। এই জন্য এটা হচ্ছে ট্রান্সলেশন ঝুঁকি। এই ধরনের ঝুঁকিগুলোকে ট্রান্সলেশন ঝুঁকি বলে। এভাবে এটা বানে বনে লিখবো। অর্থাৎ মোট কথা আপনি যদি 3টা সংজ্ঞা বোঝেন তাহলে আপনি পারবেন। আচ্ছা, এটা পড়লাম না, এখানে ওই কথাগুলোই লেখা আছে যে ট্রান্সলেশন ঝুঁকি বা ট্রান্সলেশন এক্সপোজার ঘটে যখন একটি কোম্পানি আর্থিক বিনিময় হারে ওঠানামা দ্বারা প্রভাবিত হয়, কারণ এটি অবশ্যই তার বিদেশি সহায়ক প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা লেনদেন বা ভারসাম্য গুলিকে তার রিপোর্টিং মুদ্রায় ট্রান্সলেশন করতে হবে। এক্ষেত্রে কোম্পানি এ আর্থিক বিবরণী ক্যাড মানে কানাডিয়ান ডলারে রিপোর্ট করে, কিন্তু ইউএসডি তে ব্যবসা পরিচালনা করে। Q1 এবং Q2 এর মধ্যে ইউএসডি কানাডিয়ান ডলার এত থেকে এততে পরিবর্তন হলে কোম্পানির রাজস্ব খরচ সম্পদ এ আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্যে ক্যাডে কানাডিয়ান ডলারে ট্রান্সলেশন করে, ফলে ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতিতে কোম্পানি এ কানাডিয়ান ডলার রিপোর্ট করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ব্যবসা পরিচালনা করে। ইউএস ডলার বিনিময় হার এত থেকে এত পরিবর্তন হয়েছে, যেহেতু কোম্পানিটি তার আর্থিক বিবরণী ক্যাডে প্রতিবেদন করছে, ইউএস ভিত্তিক এত এত ট্রান্সলেশন করতে হবে, তাই বিনিময় হার ওঠানামা কানাডিয়ান ডলারকে আর্থিক বিবরণীতে প্রভাবিত করে। আচ্ছা, এটা এইটুকু লিখলে যথেষ্ট, এটাও লিখলে হবে, না লিখলে দরকার নেই, একই কথাই বলা আছে উপরে। তাহলে মূলত আমরা এইভাবে লিখবো এটা। আচ্ছা, আর এখানে 96তম ব্যাংকিং ডিপ্লোমা একটা আসছে, বলা আছে এবিসিডি ব্যাংকের সুদ আয় 63 মিলিয়ন এবং তার সমস্ত ধার গ্রহণের বিপরীতে সুদ ব্যয় 42 বিলিয়ন। যদি ব্যাংকটির মোট আয়যোগ্য নিট সম্পদের পরিমাণ 700 মিলিয়ন হয়ে থাকে, তবে এবিসিডি ব্যাংকের মার্জিন মানে ইন্টারেস্ট মার্জিন কত হবে? তাহলে এখানে আমাদের সম্পদ হচ্ছে, নিট অ্যাসেট হচ্ছে কত, এবিসিডি ব্যাংক হ্যাড পোস্টেড ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে, আয় হচ্ছে কত, 63 মিলিয়ন, and interest was from all borrowing কত, 42 মিলিয়ন। ইন্টারেস্ট ওয়াস্ট মানে ইন্টারেস্ট ব্যয় আমাদের, হ্যাঁ, ইন্টারেস্ট ওয়াস্ট মানে ইন্টারেস্ট ব্যয় 42 মিলিয়ন। আর টোটাল অ্যাসেট আছে ব্যাংকের, টোটাল অ্যাসেট আছে কত আমাদের, 700 মিলিয়ন টোটাল আর্নিং অ্যাসেট। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট মার্জিন কত, এটা আমাদের বের করতে হবে, ইন্টারেস্ট মার্জিনটা আমাদের বের করতে হবে। তাহলে ইন্টারেস্ট মার্জিন সমান আমরা জানি, এখানে কি জানি যে ইন্টারেস্ট রেভিনিউ, এখানে লিখছি হেয়ার ইন্টারেস্ট রেভিনিউ এত, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে এত, টোটাল আর্নিং অ্যাসেট হচ্ছে 700 মিলিয়ন। এটা জাস্ট এইরকম একটা সূত্রের মাধ্যমে নিট ইন্টারেস্ট মার্জিন সমান সমান ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট এক্সপেন্স বা টোটাল আর্নিং অ্যাসেট বা টোটাল অ্যাসেট। এটা আমরা প্লাস মাইনাস করে ভাগ করে 700 দ্বারা 100 দ্বারা গুণ করে 3% বাড়াবে। তাহলে এবিসিডি ব্যাংক ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 3%। এই এবং এই অঙ্কগুলো রিপিট হয়, 98 মনে হয়েছিল, 97 কোনো অঙ্ক আসে নাই, ওই জন্য 97 অঙ্কগুলো সলিউশন করা হয় নাই। না সরি, 97 আসছিল, ইয়াকে অঙ্ক আসে না 97, অন্য সাবজেক্টের কথা মনে হয়েছে। এই যে 97 এই অঙ্ক আসছিল, একটু খেয়াল করুন, দেখুন আমাদের হচ্ছে ট্রেড ফাইন্যান্সের যে অঙ্কটা, সেই অঙ্কটার সাথে মিল আছে।
97 অঙ্কতে বলা আছে যে ক্যালকুলেট 1 নম্বরে ডিতে আসলে ক্যালকুলেট ক্রস রেট ফ্রম দ্য কোটেশন গিভেন বিলো। ক্রস রেট আমাদের বের করতে হবে। আমাদের এখানে কি বলা আছে দেখুন, এটা খেয়াল করুন। ইউএসডি জাপানি সমান সমান কত, এত, মানে 1 ইউএসডি তে, হ্যাঁ ক্রস রেট মানে আরআরআই রেট, মানে গুণ করে, মানে এই ক্রস রেটটা হচ্ছে এরকম যে একটা প্রাইস যখন দেওয়া থাকবে আমাদের এরকম, দেখুন এটা দ্বারা বোঝায় যে 1 ইউএসডি মানে আমাদের এখানে খেয়াল করবেন, যখন রেট যখন এরকম একটা দেওয়া থাকবে, আরেকটা কথা বলি এটা স্মরণ রাখবেন, রেট যখন একটা দেওয়া থাকবে তখন আমাদের এই পাশে বাম পাশে যেটা থাকবে এই পাশে এটা হচ্ছে আমাদের ফিক্সড, আর এই রেটটাই হচ্ছে এটা, এই রেটটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে $1 সমান জাপানি ইয়েন কত, এত, $1 সমান বিডিটি কত, এত। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এখানে ইউএসডি জাপানি সমান সমান আমাদের রেট দেওয়া আছে, তার মানে কি 1 ইউএসডি সমান সমান জাপানি এত, আবার ইউএসডি বিডিটি সমান দেওয়া আছে এত, তার মানে 1 ইউএসডি সমান বিডিটি এত। তাহলে আমাদের এখানে এই রেটটা ব্যবহার করে, ক্রস রেটটা ব্যবহার করে আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে জাপানি সমান বিডিটি কত হবে, মানে 1 জাপানি সমান বিডিটি কত হবে। আবার প্রশ্নে বলা আছে 2 নম্বরে ইউএসডি কানাডিয়ান ডলার কত, এত, মানে 1 ইউএসডি সমান কানাডিয়ান ডলার হচ্ছে এত, আবার জিবিপি ইউএসডি সমান 1 জিবিপি সমান ইউএসডি হচ্ছে এত। তাহলে জিবিপি আর ইউএসডি সমান কত হবে, সরি জিবিপি আর কানাডিয়ান ডলার সমান কত হবে, এটা বের করতে হবে। তো এটা দুটা পদ্ধতি আছে, একটা বড় একটা ছোট পদ্ধতি। যদি আপনি এটা বোঝেন তাহলে ছোট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, আর বড় পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তো নিচের বিনিময় হার থেকে ক্রস রেট নির্ণয় করুন। আমাদের এখানে এই রেট দেওয়া আছে, এই রেট দেওয়া আছে, এখান থেকে আমাদের ইএন আর টাকা করতে হবে। এখানে যে রেটটা আছে এখান থেকে আমাদের ইউএন আর টাকা, এই যে ইউএন এবং এই টাকার রেটটা আমাদের বের করতে হবে, বিনিময় হারটা বের করতে হবে। ঠিক ইউএস ডলারে এরকম দেওয়া আছে, আমাদের ইউএস ডলার কানাডিয়ান ডলার এত, ব্রিটিশ পাউন্ড এবং ইউএস ডলার এত, এই রেট থেকে আমাদের ব্রিটিশ পাউন্ড এবং কানাডিয়ান ডলারের রেটটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, অঙ্ক সহজ কিন্তু আপনার কাছে একটু জটিল লাগতে পারে। আমরা প্রথমে একবার পার্ট টু পাই, ব্যাকরণিক যে নিয়ম সেই নিয়মটা শিখে নেব, তারপরে আমরা সহজে করতে পারবো। তো এখানে যেটা বলা আছে যে গিভেন কি দেওয়া আছে এখানে, যে ক্যালকুলেট জাপানি বিডিটি। তাহলে গিভেন এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে দেখুন, একটু দেখুন, হাইলাইটস করি একটু, আমাদের এটা নির্ণয় করতে হবে, আরে সরি, এটা নির্ণয় করতে হবে, আর এটার ক্ষেত্রে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেট করতে বলছে কি, এখানে বলছে যে আমাদের এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। এখন দেওয়া আছে যেটা, সে জিনিসটা কি হবে একটু খেয়াল করুন, যে এটা ইউএসডি আর জাপানি সমান সমান দেওয়া আছে কত, 145, এই যে এটা, এই রেটটা লিখেছে প্রথমে এখানে, ইউএসডি জাপানি সমান 145.72, এই রেটটা আমরা লিখেছি। দ্যাট ইজ, এই যে দেখুন নীল কালিতে লেখা আছে, দ্যাট ইজ আকাশি কালার, দ্যাট ইজ ইউএসডি, মানে এটা সমান সমান কি লিখতে পারি, ইউএসডি 1 সমান সমান জাপানি এত, মানে 1 ইউএসডি সমান সমান জাপানি এত। বুঝতে পেরেছেন? তাহলে তেমনি আমরা পরেরটা আবার দেওয়া আছে আমাদের কত, ইউএসডি বিডিটি 109 এত, তাহলে আবার ওইরকম ভাবে লিখেছি এখানে, ইউএসডি বিডিটি সমান সমান কত, 109 এত, দ্যাট ইজ 1 ইউএসডি সমান বিডিটি এত। এটা বুঝতে পেরেছেন? একই আগেরটার মতোই, মানে প্রথমে যে রেটটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কাছে 1 একক, তারপরেরটা যেটা আছে সেটা আমাদের মোট টাকার সমান। তাহলে এখানে আমাদের ইউএসডি 1 সমান সমান বিডিটি এত, তাহলে বলা আছে জাপানি অবলিক বিইটি সমান সমান হোয়াট চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের জাপানি বিইটি সমান সমান হোয়াট, এখানে জাপানি বিইটি হোয়াট, এটা আমাদের চেয়েছে জাপানি বিইটি কত হবে, তাহলে এটা হোয়াট চিহ্ন দিয়েছি, আবার এখানে আকাশি কালাতে লিখছি। তাহলে এখানে এটা যারা কি জানি আমরা, জাপানি 1 জাপানি সমান কত বিডিটি, এটা হোয়াট, তাই না? এরকম ভাবে লিখতে পারি না আমরা?
লিখতে পারি। তাহলে এখন আমাদের জাপানি এক জাপানি সমান বিডিটি বের করতে হবে, কত বিডিটি। তার মানে আমাদের এই যে রেটগুলো আছে এই রেটগুলো থেকে আমাদের ইউএসডি এবং ইউএসডি এই দুটার ইউএসডি উঠায় দিলে আমাদের জাপানি এবং বিডিটি কত থাকবে সেটা আমরা পাবো। নাও এখন আমরা বলতে পারি কি এক ইউএসডি সমান সমান কত, এত এত বিডিটি, তাই না? আমাদের বিডিটি কি করতে হবে, সমান সমান এই পাশে রাখতে হবে, জাপানি ওয়ান সমান সমান আমরা বিডিটি কি করতে হবে এই পাশে রাখতে হবে, তাই না? এটা তো চেয়েছে আমাদের, এই যে জাপানি বিডিটি এটা তো চেয়েছে। তাহলে এই রেটটা ধরে আমরা যখন এটা করব যে 1 ইউএসডি সমান এমন একটা মান নিব যেটা আমাদের বিডিটিটা এই পাশে থাকে। তাহলে এখানে আমাদের ইউএসডি সমান কত, 109। তাহলে এখানে আমরা এই রেটটা নিব লাস্টে, 1 ইউএসডি সমান সমান কত, জাপানি এত, তাই না? তাহলে 1 ইউএসডি সমান সমান জাপানি এত। তাহলে জাপানি 1 ইউএসডি সমান সমান যদি এত হয় তাহলে এই 1 ইউএসডি সমান সমান কত হয়, আবার 1 ইউএসডি সমান সমান জাপানি হচ্ছে এত। তাহলে 1 ইউএসডি সমান সমান জাপানি এত, 1 ইউএসডি সমান সমান বিডিটি এত। তাহলে আমরা হ্যাঁ আমরা ঠিক ঐকিক নিয়মে যে ওখানে যে অঙ্কগুলো দেখছে সে ওই রকমই ঐকিক নিয়মে অঙ্কটা আমরা করব। তাহলে 1 জাপানি সমান সমান কত হবে, ভাগ করতে হবে আমাদের, তাই না? এটা কি বুঝতে পারেননি যে 1 ইউএসডি সমান সমান মান বসিয়ে দিয়েছি, দেখুন 1 ইউএসডি সমান সমান বিডিটি এত, অতএব জাপানি 145 এই ইউএসডি মান বসিয়ে দিয়েছি, পুটিং দ্য ভ্যালু অফ ইউএসডি 1 সমান সমান জাপানি কত, এত। তাহলে আমরা ভ্যালু মানটা বসিয়ে দিয়েছি কত, 1 ইউএসডি সমান সমান জাপানি কত, জাপানি এই যে এত। তাহলে এই ইউএসডির জায়গায় জাপানি মানটা বসিয়ে দিয়েছি কত, এত, জাপানি এত। তাহলে জাপানি এত সমান সমান বিডিটি এত। তাহলে 1 জাপানি সমান সমান কত হবে, ভাগ করব। তাহলে অতএব আমাদের ভাগ করার পর যেটা পাবো 1 জাপানি সমান সমান এত।